শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রায়ের বাজার ও মিরপুরে সর্বস্তরে মানুষের ঢল। শহীদদের আত্মত্যাগের চেতনার পথ ধরেই জুলাই অভ্যুত্থান। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই আমার এখানে উপস্থিত। আমরা লেখাপড়া করে তাদের সেই স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করছি। এই দিবসগুলো আমাদের জাতির সেই গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। গণতন্ত্র হত্যার কারণেই আওয়ামী লীগের করুণ পরিণতি, শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় রাজনীতিকদের। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এই যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা সে অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ সেটা প্রতিষ্ঠার পথটাকে সুগম করবে। নতুন পড়তে শিখেছি, সামনের দিনে আমরা সেই ইতিহাসকে পাথেয় করে এগিয়ে যাব। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন আদর্শকে ধারণ করে অন্তর্বর্তী সরকার। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই সূর্য সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়। দোষীদের বিচার না হওয়ায় হতাশ স্বজনরা, শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির পরামর্শ। অভ্যুত্থানে শহীদ রাজশাহীর 40 পরিবারকে আর্থিক সহায়তা, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যোগ দিয়েছেন সার্জিস আলম। ভারতে ব্যান্ডউইথ সরবরাহ করলে আঞ্চলিক হাব হিসেবে দুর্বল হবে বাংলাদেশ, দাবি বিটিআরসির। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে ট্রানজিটের প্রস্তাব বাতিল। সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার পর দ্বিতীয় দফায় অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। পার্লামেন্টের বাইরে লাখো মানুষের বিক্ষোভ। শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করল দেশের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। আগতরা বললেন, শহীদদের আত্মত্যাগের চেতনার পথ ধরেই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা ছাত্র জনতা করেছেন জুলাই অভ্যুত্থান। এবার ঐক্যবদ্ধ হয়ে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় সবার। আর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। জীর্ণ জাতির বুকে স্বাধীনতার আশা জাগিয়ে মৌন মলিন মুখে অধিকারের ভাষা দেয়া শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এই জনস্রোত। যারা দেশ ও মানুষের মুক্তির মন্ত্রে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করেছিলেন, সেই মৃত্যুঞ্জয়ীদের হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসা দিয়ে স্মরণ করতে সামিল পুরো জাতি। রাজধানীর রায়ের বাজার বৌদ্ধভূমি ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ব্যক্তিগত শ্রদ্ধার জায়গা ওনাদের জন্য। আমি যদি আমার সন্তানকে এটি বলে না যাই, পরিচিত করিয়ে না তুলি তাদের মধ্য দিয়ে, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা কখনো প্রকাশ হবে না। এই স্বাধীনতা ভোগ করছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই আমার এখানে উপস্থিত। আমাদের শিক্ষার্থীরা যেন মুক্তিযুদ্ধের সকল ইতিহাসগুলো যেন সঠিকভাবে জানে। সূর্য সন্তানদের ঋণ শোধ করা না গেলেও তাদের আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় সবার কণ্ঠে। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এসেছি। তারা যে আত্মত্যাগটা আমাদের জন্য করেছে সেটা তো আর বলে পূরণ করা সম্ভব না। আমরা লেখাপড়া করে তাদের সেই স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করছি। তরুণরা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের প্রেরণায় উজ্জীবিত জাতি প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে 24-এর গণ অভ্যুত্থান তারই প্রমাণ। 24-এর গণ অভ্যুত্থান ও শোষণের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে এবং বৈষম্যের বিরুদ্ধে। এজন্য আমরা আসলে আমি মনে করি যে আমরা সেই পথেই হাঁটছি। একটা নতুন
শুরুর আশা করছি আমরা, যেখানে আমরা কোনো বৈষম্য থাকবে না। মুক্তিযুদ্ধের চেতনা আর ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিভাজনের সংস্কৃতি থেকে বের হয়ে এসে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধারা। শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা বলছেন, যতবার আঘাত এসেছে বাঙালি ততবার শক্তি সঞ্চয় করে এগিয়েছে। আমরা জাতি হিসেবে যে যুগে যুগে এই দায়িত্ব পালন করেছি অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়ানো, এই দিবসগুলো আমাদের জাতির সেই গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কথা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, বুদ্ধিজীবীদের চেতনা ও আদর্শকে ভুলণ্ঠিত হতে দেয়া যাবে না। মুক্তিযুদ্ধ করেছে ৫৩ বছর আগে, এখন তো নানা ব্যক্তির নানা পরিচিতি দাঁড়িয়েছে। আমার দেখার দরকার ৭১ সালে যে ভূমিকাটা ছিল সেই ভূমিকা যেন ওইভাবে নির্ণীত হয়। শ্রদ্ধা নিবেদনের দৃশ্য বারবার স্মরণ করিয়ে দেয়, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন অনুকরণীয় হয়ে থাকবেন জাতির এই সূর্য সন্তানরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সূর্য সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আইন উপদেষ্টা বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং শহীদ বুদ্ধিজীবীদের চেতনার ধারাবাহিকতা ২৪-এর গণ অভ্যুত্থান। বিউগলের করুণ সুরে ভেসে উঠছে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মৃতি। ১৯৭১ সালের এই দিনে বাংলাকে মেরুদণ্ড ভাঙা জাতিতে রূপান্তর করার নীল নকশা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের দোসররা। ভোরের আলো ফোটার পরপরই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও রাষ্ট্রের পক্ষ থেকে এই শ্রদ্ধায় অংশ নেন। পরে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং শহীদ বুদ্ধিজীবীদের চেতনার ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আমাদের যে ৭১-এর মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানকালেও দেখেছি আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা জীবনের মায়াকে উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এবং আদর্শকে সম্পূর্ণভাবে ধারণ করে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন, তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের শ্রদ্ধা নিবেদনের পরপরই সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। দরজায় ঠক ঠক শব্দ পড়ার পর বাংলার যে মেধাবী সন্তানরা সেদিন ঘর থেকে বেরিয়েছিলেন, তারা আর কখনো ঘরে ফেরেননি। তবে তাদের সাহস, মেধা আর স্বাধীনতার আকাঙ্ক্ষা এখনও পুরো জাতিকে পথ দেখিয়ে যাচ্ছে। প্রতি বছর বিষাদের চিহ্ন নিয়ে ঘুরে ফিরে আসে ১৪ ডিসেম্বর। মুক্তির মন্দির ও সোপানো তলে যাদের প্রাণ বলিদান গেছে, অশ্রু জলে তাদের স্মৃতি লেখা থাকবে বাংলার মানুষের মনে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ। গণতন্ত্র হত্যা ও জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের করুণ পরিণতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যদিকে বিভিন্ন দলের নেতারা মনে করেন পতিত আওয়ামী লীগ এখনও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে।
বিজয়ের দ্বারপ্রান্তে যখন বাংলাদেশ, ঠিক তখনই 1971-এর 14ই ডিসেম্বর নির্মমভাবে হত্যা করা হয় দেশের সূর্য সন্তানদের। জাতিকে মেধাশূন্য করতে সহস্রাধিক শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও প্রকৌশলী সহ বুদ্ধিদীপ্ত মানুষকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা। দিনটি স্মরণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে গোটা জাতি। শনিবার ভোর থেকে লাখো মানুষের ঢল নামে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধে। শ্রদ্ধা জানান সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতাসহ আপামর সাধারণ মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, ৭১ ও ২৪ আলাদা নয়। শহীদদের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তারা। নতুন মুক্তির পথে আমাদেরকে বাংলাদেশে এগিয়ে নিয়ে যেতে হবে। আসল ইতিহাসটা জানতে পেরেছে এবং সেই সামনের দিনে আমরা সেই ইতিহাসকে পাথেয় করে এগিয়ে যাব। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অংশীজনরাও এসেছিলেন শহীদদের শ্রদ্ধা জানাতে। তারাও চান বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা। স্বৈরাচার পালিয়ে গেলেও তারা এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত দাবি করে সবাইকে সতর্ক হওয়ারও পরামর্শ দেন বিভিন্ন রাজনৈতিক দল। মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের যে আদর্শ যেটা আওয়ামী লীগ ফ্যাসিস্টরা নষ্ট করে দিয়েছে, সেটাকে আবার পুনর্জীবিত করে বাংলাদেশের সঠিক পথে বাংলাদেশকে আমরা অগ্রসর করে নিয়ে যাব। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এই যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, সে অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেটা প্রতিষ্ঠার পথটাকে সুগম করবে। সকাল ৯টার পর দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদনের জন্য আসেন বিএনপির শীর্ষ নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। মির্জা ফখরুল বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেলেও স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে ১.৫ যুগ আন্দোলন করতে হয়েছে মুক্তিকামী মানুষকে। নতুন বাংলাদেশে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের জন্য যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য, জাতির জন্য, তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা, সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখবো। গণহত্যা, দুর্নীতি আর অনিয়ম নির্যাতনের কারণে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এ কারণে তারা আজ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন করতে পারেনি। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করে সাম্য ও ঐক্যের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সারা দেশেও গভীর শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি। এ সময় বিউগলে বেজে ওঠে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর করুণ সুর। মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় গড়ে উঠুক বৈষম্যহীন নতুন দেশ, এমন প্রত্যাশার কথা জানান আগতরা। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশা ভেদ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ। ফুলে ফুলে ভরে যায় বদ্ধভূমির পাদদেশ। দেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসের মর্মন্তুদ একদিন শহীদ বুদ্ধিজীবী দিবস। প্রতি বছরের মতো এবারও দেশের সর্বস্তরের মানুষ জাতির সূর্য সন্তানদের স্মরণ করল গভীর শ্রদ্ধায়। বিগলে করুণ সুরের মূর্ছনায় ভেসে ওঠে দেশের বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ যন্ত্রণার কাব্যগাথা। দিবসটি উপলক্ষে পালন করা হয় ১ মিনিট নীরবতা। সশস্ত্র সালাম শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় করা হয় দোয়া মোনাজাত। জাতির শ্রেষ্ঠ সন্তানদের যে পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্মমভাবে হত্যা করেছিল, তাদের প্রতি আমাদের আজকে বিনম্র শ্রদ্ধা। নতুন প্রজন্মের কাছে নতুন বাংলাদেশে এ এক অনন্য দিন। তারা বলছেন, যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছেন, সেই চেতনায় সংগঠিত হয়েছে জুলাই আগস্ট বিপ্লব। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতন তারই দৃষ্টান্ত। ২৪-এও আমাদের ফেনীতে এই গণহত্যা চালিয়েছে এবং সারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। তো আমরা বলতে চাই, এই ৫৩ বছরে আমাদের দেশে সেই সংস্কারটি আসে নাই যে উদ্দেশ্যে তারা প্রাণ দিয়েছে। আমাদের ১৯৭১, আমরা যদি ২৪শে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের কথা বলি, আকাঙ্ক্ষাগত দিক থেকে আসলে কোনো মৌলিক পার্থক্য নেই। শহীদদের আত্মত্যাগ এবং মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। যে নিয়ে আমরা স্বাধীন করছিলাম, আমাদের এটা সমুন্নত থাকুক, এইটাই আমাদের চাওয়া আর কি। ১৬ ডিসেম্বরের জন্য কোনো অনার্য সৃষ্টি না হয়, তার ধারাবাহিকতায় আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে
যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো নেব। দিবসটি উপলক্ষে দিনভর দোয়া মাহফিল, প্রার্থনা, আলোচনা সভা সহ রয়েছে নানা কর্মসূচি। আয়োজন করা হয় জুলাই বিপ্লবের স্মৃতি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীও। লাবিব হাসান, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন সহকর্মী তাজওয়ার মাহমিদ। সরাসরি চলে যাব তার সাথে আলোচনায়। তাজওয়ার, আপনাকে স্বাগত। তাজওয়ার, আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে আপনি সেই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়েছিলেন। আপনার কাছে জানতে চাওয়া যে এখন পর্যন্ত 53টি বছর আমরা স্বাধীনতার পার করেছি 71-এর পরে বা ঘটনার পরে, মানুষের আবেগ এখন কোথায় আছে বা কিভাবে দেখেছেন সেটি যদি একটু বলতেন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে এতদিন ধরে আসলে এটা অনেকে বলছিলেন, আমি যখন কভার করতে গিয়েছিলাম মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে, সেখানে বলছিল যে আসলে মুক্তিযুদ্ধ বিষয়টা এখন এতদিন একটি দল আসলে কুক্ষিগত করে রেখেছিল এবং মুক্তিযুদ্ধটা যে সার্বজনীন একটি বিষয়, সেখানে একটা মানুষের মধ্যে একটি বিস্ফোরণ ঘটেছে, মুক্তিযুদ্ধের চেতনার একটি বিস্ফোরণ ঘটেছে। এবং অনেকে বলেছিলেন যে 52-71কে আসলে একটি দলের থেকে বের করে এনে সেটিকেও একটি মুক্তি দেওয়া হয়েছে 24-এ। এবং অনেকে বলছিল যে এখানে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা আমরা দেখেছি, সরকারের পক্ষ থেকে দেখেছি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদেরকে জানিয়েছেন যে শহীদ বুদ্ধিজীবীদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে আসলে সরকার কাজ করছে। তাদের যে একটি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে একটি স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন করাই এই সরকারের লক্ষ্য। এছাড়াও 71-এর ধারাবাহিকতায় 24 সংগঠিত হয়েছে। এটি আইন উপদেষ্টাও বলেছে যে 71-এর যেই মানুষের আকাঙ্ক্ষা ছিল সেগুলো পূর্ণ না হয় এত বছর পরে, 53 বছর পরে আবারও 24 সংগঠিত হয়েছে। এবং মূল আকাঙ্ক্ষাগত জায়গা থেকে কিন্তু কোনো পার্থক্য নেই দুটি বিপ্লবের আর কি। এবং দেখা যাচ্ছে যে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ বাংলাদেশের মানুষ পেয়েছে, এই ছাত্র জনতা পেয়েছে, সেটি যেন কোনোভাবেই ভেস্তে না যায় সেই কামনাও কিন্তু অনেকে করেছেন। পাশাপাশি বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যই শহীদ বুদ্ধিজীবীদের ছিল, সেটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আর পাক হানাদার বাহিনী যেভাবে আসলে বুদ্ধিজীবী বা মেধাবীদের হত্যা করেছিল 1971 সালে 14 ডিসেম্বর এবং তার আগে 9 মাস জুড়ে, এই 24-এও কিন্তু অনেকে বলছেন যে একইভাবে মেধাবীদের এক ধরনের উপর আঘাত এনেছিল আওয়ামী লীগ সরকার। তাজওয়ার, এগুলো তো আসলে সর্বস্তরের মানুষের পক্ষ থেকেই মানে তাদেরই বক্তব্য। আপনি আমাকে একটা জিনিস স্পষ্ট করবেন, 53টি বছর ইতিমধ্যে স্বাধীনতার পার হয়ে গেছে, পূর্ণতাও হয়তো অনেক রয়েছে, প্রাপ্তিও অনেক রয়েছে, অপ্রাপ্তি বা অপূর্ণতার বিষয়গুলো আসলে কিভাবে দেখা এটি দুঃখজনক যে অনেক অপ্রাপ্তি কিন্তু থেকে গেছে। বিশেষ করে আমরা শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের কাছ থেকে যে আশাহত হওয়ার সুর পেয়েছি। তারা বলছেন যে এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরেও শহীদ বুদ্ধিজীবীদের যে পূর্ণাঙ্গ তালিকা সেটি কিন্তু এখনও প্রকাশ হয়নি। কোনো জায়গায় 328 জন, কোনো জায়গায় 1198 জন, কোনো জায়গায় 20,000-এরও বেশি মানুষের কথা উল্লেখ করা হয়। কিন্তু এটি পূর্ণাঙ্গ তালিকা যে একটি দরকার একটি রাষ্ট্রের জন্য, একটি রাষ্ট্রের ইতিহাস সংরক্ষণের জন্য, সেটি হয়নি। এর পাশাপাশি ঘাতকদের বিচারের জন্য রায় বের করা হলেও সেটি কিন্তু কার্যকর হয়নি, সেটি নিয়ে একটু হতাশা আছে। আর সারা দেশে যে বধ্যভূমিগুলো আছে সেগুলো চিহ্নিত করা এবং সংরক্ষণ না করায় কিন্তু শহীদ বুদ্ধিজীবী পরিবারের কাছ থেকে আমরা হতাশা শুনতে পেয়েছি। তাজওয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী তাজওয়ার মাহমিদ। 1971 সালের এই দিনে বেছে বেছে এদেশের শিক্ষক, চিকিৎসক, লেখক, শিল্পী ও সাংবাদিক সহ বাঙালি জাতির সূর্য সন্তানদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। স্বজনরা বলছেন হত্যাকাণ্ডে জড়িতরা আদালতে দোষী সাব্যস্ত হলেও রায় কার্যকর না হওয়া হতাশাজনক। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির পরামর্শ দিয়েছেন ইতিহাসবিদরা। ওমর ফারুকের ছবিতে আরও জানাচ্ছেন শাকির আহমেদ। নিষ্পলক তাকিয়ে ছবিতে প্রতিনিয়ত বাবাকে খুঁজে ফেরেন শহীদ মনির চৌধুরীর সন্তান আসিফ মনির। আলমারিতে আছে বাবার লেখা বই, হাতের পাশেই ব্যবহৃত টেলিভিশন সহ অনেক কিছুই, শুধু বাবা নেই। তাই এখনো তাকে তাড়িয়ে বেড়ায় বাবার অসংখ্য স্মৃতি। কোনো এক রাতে আমার ঘুম আসছে না, তো উনি আমাকে কোলে নিয়ে বসিয়ে কাজ করছেন বা আমাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন। 1971 সালের 14 ডিসেম্বর দুপুরে রাজধানীর সেন্ট্রাল রোডের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য এই শিক্ষক, নাট্যকার ও ভাষাবিদকে।
পরে অজ্ঞাত স্থানে নির্মম নির্যাতন শেষে হত্যা করা হয়। বারবারই বলছিল যে স্যার আমাদের সাথে একটু আসতে হবে, এরকম যখন কয়েকবার বলছে একটা পর্যায়ে আমার বাবা একটু উত্তেজিত হয়ে বলেছেন, তোমরা যে যেতে বলছো তোমাদের সাথে কোনো ওয়ারেন্ট আছে? তো এই ওয়ারেন্টের কথা শোনার সাথে সাথেই একজন তরুণ, তারা একটু শালের মতো পেঁচানো ছিল, ঝট করে শালটা সরিয়ে দেখা গেল তার হাতে একটা বন্দুক, আমার বাবার পেছনে এসে বন্দুকটা ধরলো। বাবার শরীরটা একটু কেঁপে উঠলো তখন, এবং তারপর আমার চাচাকে উনি বললেন যে রুশো যাই তাহলে, এরকম একটা, এটি ছিল ওনার শেষ কথা। শুধু মনির চৌধুরী নন, ৭১-এ বিজয়ের ২ দিন আগে নিশ্চিত পরাজয় জেনে অধ্যাপক আনোয়ার পাশা, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, মোফাজ্জল হায়দার চৌধুরী, খ্যাতিমান চিকিৎসক ডাক্তার আলিম চৌধুরী, সাংবাদিক সেলিনা পারভিন, সুরকার আলতাফ মাহমুদ সহ বাঙালির অসংখ্য সূর্য সন্তানকে ধরে নিয়ে যায় আলবদর আল শামস সহ স্বাধীনতা বিরোধীরা। পরে টর্চার সেলে নির্যাতন শেষে হত্যা করা হয়, মরদেহ ফেলে দেয়া হয় রাজধানীর রায়ের বাজার সহ বিভিন্ন বধ্যভূমিতে, যাদের অনেকের মরদেহের সন্ধানও মেলেনি। মুক্তিযুদ্ধের তালিকা সেটা অনেক বড়। ইতিহাসবিদরা বলছেন, বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে নেতৃত্ব শূন্য করতেই ঘাতকরা এই ঘৃণ্য হত্যাকাণ্ডে মেতে ওঠে। একটাই লক্ষ্য ছিল যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ যেন বুদ্ধিভিত্তিকভাবে একটা নেতৃত্ব শূন্য অবস্থানে যায়, নির্মোহ জায়গা থেকে একটা তালিকা তৈরি করে তাদেরকে যেন যথাযথ সম্মান প্রদর্শন করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের রায় হলেও এখনো সবার দণ্ড কার্যকর হয়নি। মোফাজ্জল চৌধুরীকে নিয়ে যাওয়া হয়, সেই সময় তার মুখে একটা মাস্ক লাগানো ছিল, ওইটা কেউ একজন টান দিয়ে খুলে ফেলেছিল ওখানে পরিবারেরই, এবং তখন তাকে চেনা গিয়েছিল, এবং তখন ওখান থেকেই একজন, ওনাদেরই পরিবারের একজন বলছিলেন যে মঈনুদ্দিন তুমি, এরকম একটা। তো এইটা সবচেয়ে বড় একটা এভিডেন্স বলা যেতে পারে, এবং সেটার পরিপ্রেক্ষিতে যে বিচার কাজ হয়েছিল 2013 সালে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের, সেখানে তার বিচার কার্যটা হয়েছে এবং সেখানে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। বধ্যভূমিতে এসে এখনো হারানো স্বজনের অস্তিত্ব অনুভব করেন পরিবারের সদস্যরা। শুধু এই রায়ের বাজার বধ্যভূমি নয়, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বধ্যভূমি চিহ্নিত করার পাশাপাশি সেগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। মেধার চর্চার পাশাপাশি মননশীলতার মাধ্যমে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হলে সার্থক হবে শহীদ বুদ্ধিজীবীদের এই আত্মদান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যান্ডউইথ সরবরাহের প্রস্তাব বাতিল করেছে বিটিআরসি। ভারতের টেলিকম অপারেটর ভারতী এয়ারটেলের সঙ্গে মিলে এই উদ্যোগ নিয়েছিল দেশীয় প্রতিষ্ঠান সামিট এবং ফাইবার অ্যাট হোম। প্রস্তাব বাতিলের কারণ হিসেবে বিটিআরসি বলছে, ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে দুর্বল হবে বাংলাদেশ, শক্তিশালী হবে ভারত। শুভ খানের রিপোর্ট। আসাম, ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য থেকে চেন্নাই সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের দূরত্ব 5500 কিলোমিটার। আর বর্তমান নেটওয়ার্কে উত্তর পূর্ব ভারত থেকে সিঙ্গাপুরে সিগন্যাল পৌঁছাতে পাড়ি দিতে হয় 8700 কিলোমিটার দূরত্ব। এতে সময় লাগে প্রায় 87 মিলি সেকেন্ড। কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে ভারত ব্যান্ডউইথ নিতে পারলে সিঙ্গাপুর পর্যন্ত দূরত্ব কমে 3700 কিলোমিটার, ল্যাটেন্সি বা সময় কমবে প্রায় 37 মিলি সেকেন্ড। এতে 7 রাজ্যে কম খরচেই উন্নত ইন্টারনেট সেবা দিতে পারবে প্রতিবেশী দেশটি। এই সুযোগ নিতে গত বছর বিটিআরসির কাছে ভারতী এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে 7 সিস্টার্সে ব্যান্ডউইথ সরবরাহের প্রস্তাব দেয় দেশীয় প্রতিষ্ঠান সামিট এবং ফাইবার অ্যাট হোম। তার আগে 2022 সালে এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে ভারতী এয়ারটেল। এই ব্যাপারে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি চায় বিটিআরসি, যদিও এই আবেদন নিয়ে আপত্তি তুলে আসছে অন্য অংশীজনরা। আমরা আগেও আপনাদেরকে বলেছি এই ধরনের ট্রানজিট কখনোই এটা লিগ্যাল হতে পারে না। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থা বলছে, ট্রানজিট দিলে বাংলাদেশ সাবমেরিন কেবলের অব্যবহৃত প্রায় 4900 জিবিপিএস ব্যান্ডউইথ কাজে লাগানো ঝুঁকিতে পড়বে। বাধাগ্রস্ত হবে বাংলাদেশের মেটা, গুগল, আকামাই এবং অ্যামাজনের মতো প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ সংযোগ কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনাও। ওরা একটা আইপি ট্রানজিটের পারমিশন চেয়েছিল, বাট আইপি ট্রানজিট আমাদের ইয়েতে নেই, গাইডলাইনেই নেই। আমরা করতে পারি, রিসেল করতে পারি।
তবে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে একমত হতে পারেনি সামিট ও ফাইবার অ্যাট হোম। এখানে আইটিসির আমদানি করে ওখানে নর্থ ইস্টার্ন কিংবা সেভেন সিস্টার স্টেটে বিক্রির ব্যাপারে আলোচনা হয়নি। এখানে আলোচনা হয়েছে সাবমেরিন কেবলের অব্যবহৃত ব্যান্ডউইথ বিক্রির বিষয়ে। এটা কিভাবে সাবমেরিন কেবলের জন্য ক্ষতিকর, এটা আমার বোধগম্য নহে। সিদ্ধান্ত পরিবর্তনের সঙ্গে ট্রানজিটের অনুমতি দেওয়ার জন্য টেলিযোগাযোগ বিভাগে পাঠানো আগের চিঠিও বাতিল করেছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা নয়াদিল্লির সম্পর্ক শীতল দ্রুত উজ্জীবিত করার তাগিদ দিচ্ছেন ভারতের বিশিষ্টজনরা। তাদের অভিযোগ, কিছু অতি উৎসাহী রাজনৈতিক শক্তি সামাজিক মাধ্যম ব্যবহার করে দুই দেশের সাধারণ মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করছে। রাজনৈতিক দৃষ্টিতে নয়, বরং দুদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার দাবিও জানাচ্ছেন ভারতীয়রা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। থেকে ভারত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ রেখেছে। এতে প্রায় ঝিমিয়ে পড়েছে ভারতের বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য। আগের তুলনায় কমছে আমদানি রপ্তানিও। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাট বা টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের মানুষকে আমাদের কথা বলতে বা বাংলাদেশের মানুষরা আমাদের কথা বলবে, এটা আমাদের কাছে একদম কাম্য নয়। দুদেশের সাধারণ মানুষ কখনোই চায় না এই মনোমালিন্য থাকুক বা বিভেদ থাকুক। ভারতের বিশিষ্টজনরা মনে করেন, এই অবস্থা চলতে থাকলে দীর্ঘমেয়াদে দুই দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক উন্নয়নে তাগিদও তাদের। বড় ব্যবসায়ীরা কিন্তু 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে ধাক্কাটা সামাল দিতে পারে, কিন্তু ছোট ব্যবসায়ী যারা আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, তারা কিন্তু 3-4 মাস কিন্তু বিপদে পড়লে তাদের কিন্তু এক্সিস্টেন্স, অর্থাৎ টিকে থাকাটাই হচ্ছে একটা বড় জিজ্ঞাসার চিহ্নের সামনে চলে আসে। এদের কথা মাথায় রেখে দ্রুততার সঙ্গে এটাকে নিষ্পত্তি করা উচিত। শুধু তাই নয়, বাংলাদেশি রোগী বয়কট প্রসঙ্গেও ভারতের চিকিৎসকরা বলছেন, এমন দাবি চিকিৎসা শাস্ত্র এবং মানবিকতা পরিপন্থী। বিভিন্ন মিডিয়াকে যে এইটা নিয়ে এমনভাবে হাতড়ানো যে মানুষকে একেবারে উত্তেজিত করার, এবং আবার বলছি, উত্তেজনা থামানো প্রয়োজন। ভারতবর্ষের চিকিৎসকরা পরিষ্কার বলে দিয়েছে চিকিৎসা করবে। ভারত বাংলাদেশের মাঝে প্রতিদিন 5 থেকে 6,000 পর্যটক যাতায়াত করেন। সেই সংখ্যা এখন নেমে এসেছে শতকের ঘরে। ভারতের পর্যটন খাত থেকে আসা রাজস্বের দ্বিতীয় সর্বোচ্চ যোগানদাতা বাংলাদেশি পর্যটক, আর সেখানেই ধাক্কা পড়েছে ভারতের। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। দুপুরের সময় আরও থাকছে। অবশেষে হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। নিজেদের সব খেলা দুবাইয়ে খেলবে ভারত। পাকিস্তানে হবে 10 ম্যাচ। গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না অন্তর্বর্তীকালীন সরকার। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে মতবিনিময় সভায় একথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের ইতিহাসে গণমাধ্যম এর আগে এমন স্বাধীনতা কখনো পায়নি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, দেশের জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড গঠনে মিডিয়া কমিশন কাজ করবে বলেও জানান তিনি। 71-এ যেভাবে ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা, আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। আপনি দেখেছেন যে আমাদের যে 6 জন টপ স্টুডেন্ট লিডার, তাদেরকে কিভাবে ধরে নিয়ে গিয়েছিল। সুষ্ঠু তদন্ত করে বুদ্ধিজীবী হত্যায় জড়িতদের শনাক্তের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সকালে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে আলোচনা সভায় এ দাবি জানান তারা। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ দাবি উত্থাপন করেন। আলোচনায় দলটির নেতারা বলেন, 2009 সালে যারা বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনা কর্মকর্তাদের হত্যা করেছে তারাই 71-এ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত। নেতাদের অভিযোগ, বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায় না ভারত। এ জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী, দেশ রাষ্ট্র নির্মাণের এইসব সূর্য সন্তানদের ধ্বংস করতে পারলে জাতিকে চিরদিন যারা পদোন্নতি করে রাখতে পারবে, ডিক্টেট করতে পারবে, তারাই এই জাতির সূর্য সন্তানকে ধ্বংস করেছে। তারা মনে করেছিল এটা এই কাজটা করা দরকার স্বাধীনতার একেবারে নিকটবর্তী সময়, যাতে রাজনীতির অঙ্কে বাঙালিরা গোলায় ফেলে। আজকে যেমন গোলায় ফেলছি আমরা, কারা করব? তাদের উদ্দেশ্যটা পূরণ হয়েছে না বলেন? আমরাই তো বিভ্রান্তির মধ্যে আছি। তো ওরা কিন্তু বুদ্ধিজীবী হত্যার প্রপার টাইমটা প্রপারলি সিলেক্ট করেছে, যে কোন টাইমে এই কামটা করলে পরে বাঙালি ঘোলা পানিতে আর মাছ ধরতে পারবে না।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনার তীর ইজারা নিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী জেটিঘাট। প্রতিদিন জেটিগামী শত শত ট্রাক ভারী মালামাল নিয়ে আশুগঞ্জের 2 পাওয়ার প্ল্যান্টের পাশ দিয়ে যাতায়াত করছে। এতে ঝুঁকিতে পড়েছে বিদ্যুৎ কেন্দ্র দুটি। ঝুঁকি বিবেচনায় শিগগিরই ঘাটিটি অপসারণের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে বিআইডব্লিউটিএ ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি। তবে ইজারাদারের দাবি শর্তানুযায়ী ঘাট স্থাপন করা হয়েছে। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। 2024-25 অর্থ বছরের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর প্রান্তে মেঘনার তীর ইজারা দেয় বিআইডব্লিউটিএ। এই সুযোগে সেখানে জেটি নির্মাণ করেছেন ইজারাদার মোহাম্মদ শাহজাহান সিরাজ। প্রতিদিন ঘাটটিতে কার্গো জাহাজ থেকে ট্রেনের মাধ্যমে পণ্য খালাস করা হচ্ছে। এদিকে জেটিগ্রামী শত শত ট্রাক ভারী মালামাল নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির 2টি পাওয়ার প্ল্যান্টের পাশ দিয়ে যাতায়াত করে। এতে সড়কের নিচে থাকা পাওয়ার প্ল্যান্টে কুলিং ওয়াটার পাইপ, র ওয়াটার পাইপ, ফায়ার সার্ভিস ওয়াটার পাইপ, খাবার পানি পাইপলাইন ঝুঁকিতে পড়েছে। গত 1 ডিসেম্বর পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ জেলা প্রশাসককে চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করলেও কোনো সুরাহা হয়নি। যে কোনো সময় বিদ্যুৎ উৎপাদন বন্ধের সংখ্যা তৈরি হয়েছে। নদীপথে আমাদের ক্যারিং চার্জটা কম, সেই সুবাদে আমরা লাইটারগুলো এদিকে আনি। বিকল্প একটা ঘাট তৈরি, একটা চাহিদা তৈরি হয়েছে, এটা জাস্ট সংস্কার করা হয়েছে যাতে ব্যাপারীগুলো দানা আনলে যাতে নষ্ট না হয়। জেলা প্রশাসকের নদীরক্ষা মিটিংয়ে আমরা উত্থাপন করব এবং জাতীয় নদীরক্ষা কমিশন বরাবর আমরা আবেদন প্রেরণ করব এবং এই বিআইডব্লিউটির বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং এই দখলদারদের বিরুদ্ধে যেন কঠিন ব্যবস্থা নেওয়া হয়। বিআইডব্লিউটিএ বলছে নদীর তীর ইজারা দেওয়া হলেও ঘাট নির্মাণের অনুমোদন দেওয়া হয়নি। ঘাট অপসারণের জন্য এরই মধ্যে জেলা প্রশাসক, আশুগঞ্জ থানা এবং ইজারাদার সহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। যেহেতু এটা কেপিএ প্রতিষ্ঠান, তার পাশে এই ধরনের কোনো স্থাপনা হতে পারে না। আর আশুগঞ্জ পাওয়ার স্টেশন থেকে এই বিষয়ে অলরেডি ইতিমধ্যে তারা জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া মহোদয় বরাবর তারা একটা লিখিত দিয়েছে। এই কারণেই আমরা তাদেরকে থানায়, আমি সেই ইজারাদারকেও চিঠি দিয়েছি এটা অপসারণ করার জন্য। তবে ইজারাদারের দাবি ইজারা শর্ত অনুযায়ী ঘাট স্থাপন করা হয়েছে। আর জেলা প্রশাসক জানান ঘাটটি অবৈধ স্থাপনা হিসেবে উচ্ছেদ করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বিআইডব্লিউটির কাছ থেকে যে ইজারা নিয়েছে আমরা বিধি মোতাবেক কাজ করতেছি। বিআইডব্লিউটির সাথে কথা বলেছি, তো ওরা বললো যে স্যার আমরা কোনো লিস্ট দেইনি। ইন দ্যাট কেস এটা অতি সত্বর আমরা এটার ভাঙার চেষ্টা করব, ভাঙবো আর কি। আশুগঞ্জ ভৈরব সেতু এলাকার আশুগঞ্জ প্রান্তে অন্তত 20টি স্থানে একইভাবে ঘাট তৈরি করা হয়েছে। এসব ঘাট থেকে প্রতিদিন কয়েক লাখ টাকা ইজারা আদায় করা হচ্ছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেশে বর্তমানে গ্যাস সংকট রয়েছে উল্লেখ করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সংকট কেটে গেলে সারে ঘাটতি থাকবে না। দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে বলেও জানান শিল্প উপদেষ্টা। আমরা তো গ্যাস সংকটের মধ্যেই আছি, কারণ গ্যাস তো গত 15.5 বছর নতুন করে খনন করা হয়ই নাই। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে, বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে। আমরা যদি গ্যাস পাই তাহলে সেই সংকটটা চলে যাবে। অবশেষে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার জেরে ইউলকে অভিশংসনের জন্য শনিবার দ্বিতীয় দফায় পার্লামেন্টে ভোটাভুটি হয়। অভিশংসনের পক্ষে ভোট দেন 204 জন আইন প্রণেতা, বিপক্ষে ভোট পড়ে 85টি। পার্লামেন্টের বাইরে উচ্ছ্বাস প্রকাশ করেন ইউল বিরোধীরা। স্থানীয় সময় শনিবার বিকেলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসনে পার্লামেন্টে ভোটাভুটি করতে প্রস্তাব উত্থাপন করেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা পার্ক চান-দাই। এ সময় তিনি বলেন, ইউনের কারণে 3রা ডিসেম্বর রাতে হঠাৎ করেই দেশটির গণতন্ত্র থমকে যায়। 1980 সালে সামরিক আইন জারির জেরে দেশটির ইতিহাসে রক্তক্ষয়ী সংঘর্ষের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। ইউনকে ক্ষমতা থেকে সরাতে 200 এমপির ভোট প্রয়োজন। এদিকে প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে অভিশংসনের দাবিতে শনিবারও রাজধানী সিউলের পার্লামেন্টের বাইরে জড়ো হন লাখো মানুষ। নাচ, গান আর অভিনব সব উপায়ে প্রতিবাদ জানান তারা।
আমি মনে করি একমাত্র অভিশংসনই অর্থনৈতিক, সামাজিক ও অন্যান্য দিক থেকে আমাদের দেশকে স্থিতিশীল করতে পারবে। আমি মন থেকে বিশ্বাস করি দেশের জন্য দেশপ্রেমের জায়গা থেকে কিছু করার এটাই উপায়। আমি আশা করছি এটা ঘটবে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে চুপ থাকা খুবই লজ্জার হবে, তাই আমি এখানে প্রতিবাদ জানাতে এসেছি। অভিশংসন সফল করতে যা দরকার আমি করব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, দেশ গড়ার সুযোগ হাতছাড়া হতে না দেওয়ার শপথ। গণতন্ত্র হত্যার কারণেই আওয়ামী লীগের করুণ পরিণতি, শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় রাজনীতিকদের। অবশেষে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার জেরে ছাড়তে হচ্ছে ক্ষমতা, পার্লামেন্টের বাইরে ইউল বিরোধীদের উচ্ছ্বাস। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।